আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, পরিবারের সাথে একসাথে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম জুয়েল, সহকারী শিক্ষক, হাটফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আজকের পাঠে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যদিও বাংলা বর্ণমালার উচ্চারণ এই পাঠটি প্রথম শ্রেণীর জন্য এবং প্রথম শ্রেণীতেই আমরা এই পাঠটি নিয়ে থাকি, কিন্তু আজকে আমার এই পাঠটি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা আপনারা ঘরে বসে এই মহামারীর কারণে আপনার সন্তানকে শিক্ষাদান করে থাকেন, সেই সকল অভিভাবকবৃন্দকে আজকে আমার এই পাঠে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলা আমাদের মাতৃভাষা। অনেক ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই ভাষাকে অর্জন করেছি। এখন বাংলা শুধু আমাদের মাতৃভাষা নয়, আন্তর্জাতিকভাবেও বাংলা ভাষা স্বীকৃত। আন্তর্জাতিকভাবেও বাংলা ভাষা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। সেই ভাষাকে বা সেই ভাষার বর্ণমালাকে আমরা অঞ্চলভেদে আঞ্চলিকতার কারণে কখনো কখনো অশুদ্ধভাবে, ভুলভাবে উচ্চারণ করে থাকি, যেটা মোটেও কাম্য নয়। আজকে আমার এই পাঠের মাধ্যমে আমরা বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ, কিভাবে ধ্বনি উচ্চারণ করতে হয় সেটা শিখব, অনুশীলন করব এবং পরবর্তীতে আমরা সকলে আমাদের এই ভাষাকে আরো মর্যাদার আসনে নিয়ে যাওয়ার জন্য সঠিকভাবে উচ্চারণ করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি। বাংলা বর্ণমালা দুই ভাগে বিভক্ত। একটা স্বরবর্ণ, এক ভাগে স্বরবর্ণ। এই স্বরবর্ণ আছে 11টি। আরেক ভাগে আছে ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণে আছে 39টি বর্ণ। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিতভাবে আমাদের বর্ণমালার সংখ্যা 50টি। তো স্বরবর্ণ উচ্চারণে যদিও তেমন কোনো জটিলতা দেখা যায় না, যেমনটা দেখা যায় ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে, তবু আজকে আমি স্বরবর্ণের বর্ণগুলো পরিচয়ের মাধ্যমে পাঠে প্রবেশ করব। তো প্রথমে দেখি আমরা যে বর্ণটি সর্বপ্রথম শিক্ষা জীবনে শুরু করে থাকি, সেই বর্ণটি আমি লিখে ফেলছি এখানে। সেই বর্ণটি হচ্ছে, যাকে তোমরা স্বরে অ হিসেবে চেনো, স্বরে অ। কিন্তু এর প্রকৃত উচ্চারণ অ। বলো তো আমার সাথে, প্রকৃত উচ্চারণ হবে অ। আসলে স্বরবর্ণের বর্ণ বলেই আমরা কিন্তু স্বরে অ বলে থাকি। এটা আমার দৃষ্টিতে দোষের কিছু নয়,
তবে প্রকৃত উচ্চারণ অ। ঠিক তেমনি আমরা যদি এর পরের বর্ণটি দেখি, এই বর্ণটি প্রকৃত উচ্চারণ হবে আ। প্রকৃত উচ্চারণ হবে আ। আমরা অনেক সময় স্বরে আ বলে থাকি, এর প্রকৃত উচ্চারণ হবে আ। এরপরে আসছে যে বর্ণটি, এই বর্ণটির উচ্চারণ হবে ই। তোমরা এটাকে হ্রস্ব ই বলে থাকো, কিন্তু প্রকৃত উচ্চারণ হবে ই। এরপরে যে বর্ণটি আসছে সেটা একটু লম্বা করে ই। যে বর্ণটিকে তোমরা দীর্ঘ ই হিসেবে চিনো, দীর্ঘ ই বলে থাকো, এর প্রকৃত উচ্চারণ হবে ই। বলো তো আমার সাথে, ই। একইভাবে এই বর্ণটি উ। পরের বর্ণটি একটু লম্বা উ। এই জন্য তোমরা প্রথম বর্ণটিকে বলো হ্রস্ব উ, এর পরের বর্ণটিকে বলো দীর্ঘ উ। এরপরে স্বাভাবিকভাবে এই বর্ণটিকে আমরা উচ্চারণ করে থাকি সবাই, এই বর্ণটিকে আমরা চিনি রি হিসেবে। এরপর আসছে এ, ওই, ও এবং ও। এই ছিল আমাদের স্বরবর্ণের উচ্চারণ। স্বরবর্ণ নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা বা জটিলতা দেখা যায় না, এজন্য স্বরবর্ণগুলো আমরা মুছে দিলাম। মুছে দিয়ে যে বর্ণগুলো উচ্চারণে অঞ্চল ভেদে আঞ্চলিকতার কারণে আমাদের বিভিন্ন সময় সমস্যা হয়, সেই বর্ণগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, উচ্চারণ অনুশীলন করব। তো এই ব্যঞ্জন বর্ণগুলো, যে 39টি ব্যঞ্জন বর্ণ আছে, এর মধ্যে সবগুলোই যে অশুদ্ধভাবে উচ্চারিত হয় সেটা কিন্তু নয়। অনেক বর্ণগুলো আমরা সারা দেশে সকল বাঙালি একইভাবে উচ্চারণ করে থাকি। শুধুমাত্র আমি গোল দাগ দিয়ে রেখেছি লাল কালি দিয়ে, এই বর্ণগুলো নিয়ে আমাদের অঞ্চল ভেদে সমস্যা হয়ে থাকে। তো প্রথমে গোল দাগের মধ্যে যে বর্ণটি আছে এইটা দিয়ে আমরা শুরু করব। ক, খ, গ, ঘ। এরপরে যে বর্ণটি আছে দেখো আমি এখানে লিখে ফেলছি। এই বর্ণটিকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্চারণ করি, সেগুলো আমি উচ্চারণ করব না। আমি শুধু শুদ্ধভাবে এর উচ্চারণটি করব, যে উ। এই বর্ণটিকে বলা হয় উ। এই বর্ণের সঠিক উচ্চারণ আমার সাথে সবাই বলো একবার, বলো তো সবাই, উ। ঠিক আর পরে যে বর্ণটি আসছে আমি দাগ দিয়ে রেখেছি, উটা আমি মুছে দিই। তোমরা একটি মনোযোগ দিয়ে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। এরপরে আসছে যে বর্ণটি আমরা সবাই চিনি, এটাকে বলে বর্গীয় জ। তোমরা বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে যে উচ্চারণগুলো করে থাকো সেগুলো আমি উচ্চারণ করছি না। আমি শুধু প্রকৃতভাবে এই বর্ণের যে উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, সেইটা বলছি, যে এই বর্ণটার উচ্চারণ হবে বর্গীয় বর্গীয় জ। কি হবে বলো তো? বর্গীয় জ, বর্গীয় জ। এরপরে এটা মুছে দিই। গোল দাগের মধ্যে এরপরে কোনটা আছে দেখো তো, এইটা আছে। ঝয়ের পরেরটা আছে এইরকম।
এই বর্ণটিকে আমরা প্রকৃতভাবে উচ্চারণ করব শুদ্ধভাবে ইও। ইও, এই বর্ণটিকে উচ্চারণ করব ইও। বলো তো আমার সাথে তোমরা একবার, কি হবে উচ্চারণ? ইও। ইওটা মুছে দিলাম। ইওর পরে যে বর্ণটি আসছে ট, ঠ, ড, ঢ, এর পরের বর্ণটি, এর পরের বর্ণটি হবে, উচ্চারণ করছে আমি মূর্ধন্য ন। মূর্ধন্য ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুদ্ধ উচ্চারণটা শুধু উচ্চারণ করছি। এই বর্ণটির উচ্চারণ হবে মূর্ধন্য ন। তোমরা মনে রাখবে। আরেকবার আমার সাথে উচ্চারণ করো তো সবাই। মূর্ধন্য ন, মুছে দিয়েছি আমি মূর্ধন্য ন। এরপরে দেখো ত, থ, দ, ধ, এরপরে যে বর্ণটি আসছে গোল দাগের মধ্যে লাল কালি দিয়ে আগেই গোল দাগ দেয়া রয়েছে যে বর্ণগুলো, সেই বর্ণগুলো আজকে উচ্চারণ করব। এইটা দন্ত ন। দন্ত ন, এই বর্ণটির নাম হচ্ছে দন্ত ন। দন্ত ন তাহলে মুছে দিই। এরপরটাই আসবো প, ফ, ব, ভ, ম। এরপরের বর্ণটা গোল দাগের মধ্যে আছে এই বর্ণটা। এই বর্ণটার নাম অন্তস্থ জ। অন্তস্থ জ। বলো তো আমার সাথে তোমরা, সবাই উচ্চারণ করো একসাথে, অন্তস্থ জ। তাহলে অন্তস্থ জ এটা মুছে দিলাম। এরপর দেখবো কোনটা আছে। অন্তস্থ জয়ের পরে র আছে, ল আছে, এরপরের বর্ণটা গোল দাগের মধ্যে আছে না। আমরা শুধু গোল দাগের মধ্যে যেগুলো আছে সেই বর্ণগুলো নিয়ে আলোচনা করব। গোল দাগের মধ্যে আছে এবার যে বর্ণটি, তার উচ্চারণ হবে, আমি ভুল লিখে ফেলেছি, এবার ঠিক লিখেছি, তালব্য স। তালব্য স। আবার বলো আমার সাথে, এই বর্ণটি তালব্য স। আচ্ছা, তাহলে তালব্য স আমরা মুছে দেব, কারণ তালব্য স এর পরে আরো একটা স দেখা যাচ্ছে, তাই না? গোল দাগের মধ্যে এখানে আরো একটা স আছে। আমি জানি যে এই সটি তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডেকে থাকো, কিন্তু আমরা আজকের পর থেকে আর ভিন্ন ভিন্ন নামে এই বর্ণটিকে উচ্চারণ করব না। এই বর্ণটির প্রকৃত শুদ্ধ উচ্চারণ হবে মূর্ধন্য মূর্ধন্য স। মূর্ধন্য স। বলো তো আমার সাথে, মূর্ধন্য স। তাহলে মূর্ধন্য স আমি মুছে দিই। মূর্ধন্য স মুছে দিলাম। মূর্ধন্য স মুছে দিয়েছি, তাই না? এখন দেখব যে মূর্ধন্য স্বর পরে আর কি আছে, সেই বর্ণগুলো আমরা মুছে দেওয়ার পরে লিখব দন্ত স। এরপরে যে বর্ণটি আসছে এই বর্ণটির নাম
হচ্ছে দন্ত স। দন্ত স। তাহলে আমরা কয়টি স পেয়েছি দেখো তো তোমরা। এইখানে ব্যঞ্জন বর্ণ যেখানে লিখে রেখেছি, স পেয়েছি তালব্য স, মূর্ধন্য স, আরেকটা পেয়েছি দন্ত স। তিনটি স, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। দন্ত স গোল দাগের মধ্যে ছিল, লালের মধ্যে ছিল, এই জন্য একটা আমরা অনুশীলন করেছি। এরপরে যেটা আছে গোল দাগের মধ্যে তোমরা দেখো ডয়ের মতো না, এটা আছে ডয়ের মতো, কিন্তু নিচে একটা বিন্দু আছে, এইটাকে বলা হয় র। তোমরা যখন বাড়ি লিখো বা বাড়ি উচ্চারণ করি আমরা, তখন কিন্তু এই বর্ণটি চলে আসে, এই বর্ণটি চলে আসে, এটাকে বলা হয় ডয় বিন্দু র। ডয় বিন্দু র, বলো আমার সাথে, ডয় বিন্দু র। এরপরে গোল দাগের মধ্যে লালের মধ্যে যেটা আছে সেই বর্ণটি হচ্ছে ঢয়ের মতো। এটা আছে দেখো তোমরা ঢয়ের মতো, কিন্তু নিচে একটু বিন্দু দিয়ে আছে, নিচে একটি বিন্দু দেয়া আছে। এই বর্ণটার উচ্চারণ হবে ঢয় বিন্দু র। ঢয় বিন্দু র। আমরা যখন আষাঢ় লিখব, আমাদের বাংলা মাসের একটি নাম বর্ষাকাল, এই কিছুদিন আগে চলে গেছে এই মাসটা, তখন কিন্তু এই আষাঢ় লেখার সময় এই বর্ণটি চলে আসছে ঢয়ে বিন্দু র। বলো আমার সাথে তোমরা সবাই, ঢয়ে বিন্দু র। তাহলে আমরা ডয় বিন্দু র, ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র, এই দুটো শিখে ফেললাম এবং দেখলাম কোন কোন শব্দে র এবং র ব্যবহৃত হয়। এরপরে যেটা গোল দাগের মধ্যে আছে সেটা আমি এখন লিখে ফেলি। এটাকে বলা হয় অন্তস্থ অ। এটার নাম অন্তস্থ অ। এটাই মূলত অ এর উচ্চারণ হয়, তাই না? অ এর উচ্চারণ হয়, এক প্রকার অ, এই জন্য এটার নাম হচ্ছে অন্তস্থ অ। তো অন্তস্থ অ এর পরে আমরা দেখব যে এবার গোল দাগের মধ্যে কোনটার উচ্চারণ করতে হবে। এরপরে যেটা আছে এখানে, এইটাকে বলা হয় খণ্ড ত। খণ্ড ত, এইটার নাম খণ্ড ত। খণ্ড ত এর পরে আসছে যেটা, এইটা তোমরা সবাই চেনো, উচ্চারণ অনেকটা আমরা একই রকম করে থাকি, অনুস্বর। এটার উচ্চারণ হবে অনুস্বর। এই বর্ণটা আমরা উচ্চারণ করব অনুস্বর হিসেবে। অনুস্বরের পরে যেটা আসছে, আমরা উপরে এবং নিচে দুইটা শূন্য দিয়ে যে বর্ণটিকে লিখি, এই বর্ণটির উচ্চারণ হবে বিসর্গ। বিসর্গ। বলো তোমরা আমার সাথে, এই বর্ণটির উচ্চারণ হবে বিসর্গ। সর্বশেষ যে বর্ণটি আমাদের এখানে আছে, আমাদের বর্ণমালার শেষ বর্ণ, এটাকে আমরা চন্দ্রবিন্দু বলে থাকি, কিন্তু এর প্রকৃত নাম হবে, প্রকৃত উচ্চারণ হবে
চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু আমাদের প্রাথমিকের বিষয়ভিত্তিক যে প্রশিক্ষণ হয় সেই প্রশিক্ষণের ট্রেনিং ম্যানুয়াল অনুযায়ী আমরা দেখেছি যে এই বর্ণটির নাম হয়